নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মাত্র আধখানা শতাব্দী। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ রইল। গল্প পাঠ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মাত্র আধখানা শতাব্দী। মাদুর পেতে বসে আছে 3 অকাল বুড়ি, পা ছড়িয়ে, সামনে পানের বাটা। একজনের মাথার চুল কদম ছাঁট। এক ভাসুরঝি নিয়মিত এর চুল ছেঁটে দেয়। বিধবাদের চুল রাখতে নেই, এই প্রথা বন্ধ হওয়ার ঠিক পরের দশকটা ইনি দেখে যেতে পারেননি। এই রমণীর চুল ছিল মেঘের মতন, নিতম্ব ছোঁয়া। স্বামীর মরদেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এক দাই বড় কাঁচি দিয়ে কচ কচ করে কেটে ফেলে দিল সেই চুলের রাশ। ইনি বললেন, আমাগো টিয়াঠুটি গাছটার মতো অমন বড় আম গাছ আর দেখলাম না এদেশে। আর একজন বললেন, চটাস চটাস কইরা কত পুঁটি মাছ ধরতাম, মনে আছে? 5 পুকুরটা ছিল লক্ষ্মী, 2 খান গজাল মাছ ঢেঁকির মতো বড়, একসঙ্গে ভাইসা উঠত। আর একজন বললেন, এ দেশের মাছে স্বাদ নাই। চুল ছাঁটা মহিলাটি মাছ খাননি বহুদিন, এখন আর সেজন্য আফসোস করতেও ভুলে যান। মাছের চেয়ে গাছের গল্প তার কাছে বেশি ভালো লাগে। তিনি বললেন, টিয়াঠুটি গাছটারে কি কাইটটা ফেলেছে, কিছু শুনছেন? পুঁটি মাছের স্মৃতিকাতর মহিলাটি বললেন, আলো বড় পিসি, গাছটারেই কাইটটা ফেলাছে, আর তুমি কও গাছের কথা। একটিমাত্র গোলাপ ফুল আঁকা ছোট টিনের সুটকেস নিয়ে যুবকটি ছেড়ে যাচ্ছে নিজের বাড়ি। জায়গাটার নাম বাদু। শহর থেকে বেশি দূর নয়, তবে শহরের লকলকে জীব এখনও এ পর্যন্ত পৌঁছায়নি। তাদের 51বর্তী পরিবার, নারী পুরুষ শিশু বৃদ্ধ নিয়ে প্রায় 28 জন। প্রায় কেন, মানুষ কি প্রায় হয়? 1 2 করে বাড়ে, 2 3 করে কমে। অর্ধচন্দ্রাকারে 7খানা ঘর, কয়েকটি পাকা, কয়েকটি কাঁচা। এদের বাজারে 2খানা দোকান আছে। সংসারে অভাব নেই, দুবেলাই ভাত হয়, ফেনা ভাতে ঘি জোটে। তবু সাদেক চলে যাচ্ছে পূর্ব পাকিস্তানে। এই বয়সের সেই প্রথম বিএ পাস। গ্র্যাজুয়েট ছেলে কি বাজারের দোকানে মশলা বিক্রি করতে বসবে, না তেলের ঘানি চালাবে? তাহলে আর এতটা পড়াশোনা শেখার দরকার কি ছিল? সে ভদ্রলোকের মতন চাকরি করবে। যুদ্ধের পর শুরু হয়েছিল ছাঁটাই। স্বাধীনতা মানেই ছাঁটাই, চতুর্দিকে বেকারদের কলরব। সাদেক কি সেই কারণেই চাকরি পাচ্ছে না, নাকি সে প্রত্যাখ্যান হচ্ছে বারবার শুধু মুসলমান বলে? সরকারি কাজে সন্দেহের অবকাশ থাকলেও টিউশনি, অনেক বেকার ছেলেই টিউশনি করে, যেমন তার কলেজের কয়েকজন বন্ধু। কিন্তু সাদেককে কেউ রাখে না। এদিকে মুসলমানদের মধ্যে লেখাপড়া তেমন চল নেই, বাড়িতে মাস্টার রাখবে? সাদেক মধ্যমগ্রাম বারাসাতে গিয়েও টিউশনি করতে রাজি আছে, কিন্তু হিন্দু বাড়িতে তার নাম শুনলেই নানান ছলছুতো দেখায়। কেউ বলে, আমরা মেয়ে মাস্টার রাখবো ভাবছি। কেউ বলে, একজন MA পাস, এই টাকায় রাজি হয়ে গেছে। দাঙ্গার আগুন লাগেনি এ পল্লীতে। বাড়িতে অন্নবস্ত্রের অভাব নেই, তবু সাদেক মায়ের কান্না, বাবা দাদার নিষেধ অগ্রাহ্য করে চলে যাচ্ছে দেশ ছেড়ে। মানুষ কি ভাগ্য পরীক্ষার জন্য দেশান্তরে যায় না? কিন্তু সাদেকের বুক ভরা অভিমান, আর মুখে অপমানের ময়লা ছাপ। ওইখানে গোবিন্দ গাঙ্গুলির স্বপ্ন লেগেছিল। ওইখানে এখনো ভেসে বেড়ায় গোবিন্দ গাঙ্গুলির দীর্ঘশ্বাস। ওইখানে
পুকুরের জল ছিল কাকচক্ষু স্নিগ্ধ। এখন পানায় ভর্তি, জল দেখাই যায় না। ওইখানে মন্দিরে ঘণ্টা বাজত সকাল ও সন্ধ্যায়। এখন একটা অশ্বত্থ গাছ দৃঢ় আলিঙ্গনে গুঁড়িয়ে দিয়েছে মন্দিরের চূড়ো। এ দেউলে আর দেবতার মূর্তি নেই, ঘুরে বেড়ায় দুটো সাপ। বেলেঘাটার এই বস্তি এখন চেনাই যায় না। এখানে প্রধানত থাকত ধনুরিয়ারা আর দর্জির দল। সবই খাপড়ার চালের ঘর, সরু সরু গলি। এই বস্তির মালিক ছিল মল্লিক বাবুরা, আর অধিবাসীরা মুসলমান। এখন সেখানে একটা দোতলা বাজার আর পাশে একটা 5 তলা ফ্ল্যাট বাড়ি, পাড়ার ছেলেদের খেলার মাঠ। সেই সেবার রাজাবাজার ও মানিকতলার প্রতিযোগিতা, খেলার নয়, খুনোখুনির। এদিকে নাড়ায় তকদির, আল্লাহ আকবার, ওদিকে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। মাঝখানে রক্তের স্রোত, রাস্তায় পড়ে থাকা লাশের পচা গন্ধ। সে প্রতিযোগিতা গড়িয়ে এলো বেলেঘাটার বস্তি পর্যন্ত। ছলাৎ ছলাৎ করে কেরোসিন ছেটাবার শব্দ। কয়েক ঘন্টার মধ্যে সব কিছু পুড়ে ছাই। নারায়ণগঞ্জ থেকে কলকাতায় এসেছেন হেদায়েত হোসেন। বয়স অনেক হয়েছে, কিন্তু কর্মদক্ষতা এখনও যথেষ্ট। হেদায়েত বেড়াতে আসেননি, এসেছেন ব্যবসার কাজে। গেঞ্জির ব্যবসায় বেশ ফুলে ফেপে উঠেছেন, চেহারায় ও জমানো টাকায়। আগে ওদিকে গেঞ্জির ব্যবসায় হিন্দুদের ছিল আধিপত্য, তারা অনেকেই পালিয়ে এসেছে এদিকে। সেই শূন্যস্থান পূরণ করতে হেদায়েতের দেরি হয়নি। কলকাতা থেকে কিছু মেশিনপত্র নিয়ে যাওয়া দরকার। সরাসরি বর্ডার দিয়ে পার হওয়া যায় না, তবে রাত্রির অন্ধকারে আড়ালে নদীপথে পৌঁছানো যায় সাতক্ষীরায়। সে ব্যবস্থা হয়ে গেছে। তারপর হেদায়েত একটু বেড়াতে এসেছেন বেলেঘাটায়। এখানেই কেটেছে তার বাল্য ও কৈশোর। বাজারের পাশ দিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালেন 5 তলা বাড়ির সামনে। দুটো ফুটফুটে বাচ্চা লোহার গেট দিয়ে উঠছে আর নামছে। হেদায়েতের স্পষ্ট মনে আছে, স্মৃতিতে দেখতে পাচ্ছেন ছবি। ওই 5 তলা বাড়ির জায়গাটাতেই ছিল তার আব্বাজানের দর্জির দোকান। সর্বশান্ত হয়ে সপরিবারে পালিয়েছেন ওপারে। শুধু ছোট ছেলেটাকে নিয়ে যেতে পারেননি। হেদায়েতের কোলের ভাইটি ওই আগুনের বেড়াজাল থেকে বেরোতে পারেনি। হেদায়েতের চোখ পানিতে ভিজে গেল, বুকে জ্বলছে আগুন। এই 5 তলা বাড়িটা কোনো ক্রমে গুঁড়িয়ে দেওয়া যায় না? এটা কয়েকজন অফিসারের একটা নিজস্ব ক্লাব, প্রকাশ্য স্থানে নয়, একটা ফাঁকা ফ্ল্যাট ধানমন্ডিতে। করিম সাহেব থাকেন সরকারি কোয়ার্টারে। এই ফ্ল্যাটটা কিনে রেখে দিয়েছেন, এখন কোনো কাজে লাগছে না, পরে তো লাগবে। তার আর একটা বাড়ি আছে সাভারে। ক্লাবের সদস্য ঠিক 9 জন। বাইরের লোকের আসার অধিকার নেই, মহিলা বর্জিত। এখানে দরজা বন্ধ করে মদ্যপান হয়, তাস খেলা হয়, অফিস পলিটিক্সের প্রসঙ্গ তো আসবেই। উচ্চশিক্ষিত অফিসাররা পানাহার ও গল্পগুজবের মধ্যে মধ্যে হঠাৎ মুখস্থ বলেন শেক্সপিয়ারের 2-4 লাইন। কেউ গান ধরেন, মীর তাকি মীরের রচনা। এখন দেশে খুব বাংলা বাংলা হুজুগ চলছে। এরা নিজেদের উর্দু জ্ঞানের প্রতিযোগিতায় মেতে ওঠেন এক এক সময়। করিম সাহেব এ ফ্ল্যাটে কাজের লোকও রাখেননি। সপ্তাহে 2 দিনই শুধু আসর বসে। তিনি কোনো সাক্ষী রাখতে চান না। কে কখন খবরের কাগজওয়ালাদের কাজে লাগিয়ে দেবে তার কি ঠিক আছে? এমনকি ড্রাইভারদেরও বিশ্বাস করা যায় না। কিন্তু সোডা পানি, চানাচুর, বাদাম, কাবাব এসবও তো লাগে। আগে থেকে কিছু আনালে ফুরিয়ে যায়। একমাত্র ফাইন্যান্স সেক্রেটারি হায়দার আলী তার ড্রাইভারকে এসব কাজে লাগান। তিনি অত কিছুর পরোয়া করেননি। তাছাড়া তার ড্রাইভার কখনো মুখ খোলার সাহস করবে না।
সে লোকটি অতি বিনয়ী, সাত চড়ে রা কাড়ে না। ড্রাইভার সোডার বোতল নিয়ে এসেছে। হায়দার আলী বললেন, রাখেন, টেবিলের নিচে রাখেন, একটা ছিপি খুলে দেন। প্রথম দিনেই তার সহকর্মী রফিকুল জিজ্ঞেস করেছিলেন, তুমি তোমার ড্রাইভারকে আপনি আজ্ঞে করো নাকি? দ্যাটস গুড হ্যাবিট। হায়দার আলী বললেন, গুড না ব্যাড জানি না, হ্যাবিট ঠিকই। এই লোকটির বয়স হয়েছে, আমাদের গ্রামেরই লোক, ওর নাম হরেন ভট্টাচার্য। করিম সাহেব বললেন, ভট্টাচার্য মানে ভট্টাচার্য, হিন্দু ভট্টাচার্যরা ব্রাহ্মণ হয় না? হায়দার আলী বললেন, রাইট, আপনি জানেন দেখছি। আমাদের গ্রামে তো বেশ কিছু ঘর হিন্দু ছিল, তাই ভট্টাচার্যরা ছিল পূজারী, বামুনের ফ্যামিলি। ছোটবেলা থেকে দেখছি তো, আমরা ওদের সম্মান করতাম। তারপর 50 রাইটে পুরো হিন্দু এলাকাটা সাফ হয়ে গেল। ভেরি আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। লোকগুলো ভালো ছিল, আমি ছোটবেলায় একে হারান্দা বলে ডাকতাম। রফিকুল বললেন, এই লোকটা বেঁচে গেছে তা ওপারে পালায়নি? হায়দার আলী বললেন, কেন যায়নি কে জানে, মাটির মায়ায় বোধহয়। এখন তো আর এখানে পুরুতগিরিরও স্কোপ নেই, টাকা পয়সার টানাটানি। করিম সাহেব বললেন, তুমি তাহলে পূজারী বামুনকে ড্রাইভার রেখেছ, বেশ তো? হায়দার আলী বললেন, আমাদের বাড়িতে রেখেছি বলেই ও এখনো বেঁচে আছে। আমার চাচা ওকে ড্রাইভারিং শিখিয়েছিল, খুব কাজের লোক। আমার যখন কুক থাকে না, তখন ও ড্রাইভার আমার জন্য রান্নাও করে দেয়। করিম সাহেব বললেন, বামুন যখন রান্না ভালোই জানবে। হায়দার আলী বললেন, বিফের কারি এত ভালো বানায় যে কোনো হোটেলের চেয়ে। করিম সাহেব আপন মনে হেসে উঠলেন। দাদা, কতদিন পর এদেশে আসলেন? এই ধরুন 58-এ লাস্ট এসেছি, এখন এটা 72। উফ, কতগুলো বছর কেটে গেছে। এর মধ্যে আসতে ইচ্ছা করে নাই? ইচ্ছে তো ছিলই মনের মধ্যে সব সময়, স্বপ্নও দেখতাম, কিন্তু ইচ্ছে থাকলেই কি আসা যায়? মাঝখানে যে অদৃশ্য দেওয়াল ছিল এতদিন, অদৃশ্য হলেও বার্লিনের দেওয়ালের চেয়েও কঠিন। আপনি তো আমাদের দেশের মানুষ। আমাদের বাড়ি ছিল রাজশাহী, কিন্তু এটা তো আর আমাদের বাড়ি নয়। রাজশাহী বাড়িতে এখন কেউ নাই। এই 65 পর্যন্ত ছিলেন আমার ছোট মামা, তারপর তার বাড়িতে পুলিশ এসে ডাকাতি করল। পুলিশ ডাকাতি করল? বলেন কি দাদা? হ্যাঁ, এমনি ডাকাতি হলে বলার কিছু ছিল না, ডাকাত তো সব দেশেই আছে। কিন্তু পুলিশ যদি রাত্রিবেলা দল বেঁধে এসে জিনিসপত্র জোর করে কেড়ে নিয়ে যায়, মেয়েদের ধরে টানাটানি করে, তারপর কি আর থাকা যায়? রক্ষকই ভক্ষক, হা হা হা। তখন বেশ মজার ব্যাপার হতো। রাজশাহী ছেড়ে যাওয়ার আগে আমার কাকা কলকাতায় একটা টেলিফোন করতে চেয়েছিলেন। আগেকার বাংলা তখন ছিল এপার বাংলা ওপার বাংলা, দুটো আলাদা দেশ হলেও পাশাপাশি তো বটেই। কিন্তু তখন কি ঢাকা থেকেও কলকাতায় টেলিফোন করা যেত? জানি জানি, সেই সময়টা কলকাতায় ফোন করতে হইলে আগে কল করতে হতো লন্ডনে। লন্ডনে কোনো চেনা লোককে ধরতে পারলে সে তখন কলকাতায় কানেকশন কইরা খবরটা দিয়ে দিত। আমরা একে বলি ঘুরিয়ে নাম দেখানো, ছেলে মানুষদের খেলা। বড় বড় পলিটিশিয়ান, আর্মি জেনারেলরাও এই খেলা খেলেছে। দাদা, আপনি কিন্তু একদিন আমাগো বাসায় পায়ের ধুলো দিবেন। আরে কি যে বলেন, আমার পায়ে এখনও কলকাতার ধুলো। আমি এখানকার ধুলা মাথায় নিতে এসেছি। আমার দেশ না হোক, তবু তো জন্মভূমি। প্রখ্যাত গায়ক সমর মিত্র সফরে এসেছেন সদ্য স্বাধীন বাংলাদেশে। তিনি শুধু গায়ক নন, 71 সালের 9 মাস পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধের সময়
তার উদাত্ত দেশাত্মবোধক গানে মুসলমান হিন্দু নির্বিশেষে সমস্ত বাঙালি শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আর সমর মিত্র এই দুজনের কণ্ঠে সংবাদ ও সঙ্গীত শোনার জন্য ব্যাকুল হয়ে থাকত সবাই। সমর মিত্র এই প্রথম এসেছেন বাংলাদেশে। বহু জায়গায় দেওয়া হয়েছে তাকে সংবর্ধনা। তার গানের আসরে জনতা ভেঙে পড়ে। বিভিন্ন বাড়িতে তাকে দাওয়াত দেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। একদিনে ৩-৪ বাড়িতে খেতে যেতে হচ্ছে তাকে। এক পত্রিকা সম্পাদকের বাড়িতে সন্ধ্যাবেলা খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে তিনি কিছুক্ষণ হতবাক হয়ে গেলেন। এত সব পদ কি মানুষ খেতে পারে? মস্ত বড় টেবিল, তাতে খাদ্যবস্তুগুলি ভারী সুন্দর করে সাজানো, দেখতেই ভালো লাগে, কিন্তু সব একটু একটু করে চাখাও অসম্ভব। কি কুক্ষণে তিনি একবার বলে ফেলেছিলেন যে তিনি শুটকি মাছ ভালোবাসেন। তাই প্রত্যেক বাড়িতে কত রকম যে শুটকি হয়, শাকে শুটকি, ডালে শুটকি, আলু ভর্তা বেগুন ভর্তায় শুটকি, চিংড়ি শুটকি, বোম্বে টাক, লইট্টা শুটকি, আর মাছও যে কত রকম। সিরাজগঞ্জের রুই, পদ্মার ইলিশ, মেঘনার চিতলপেটি, অতি তেলাল পাঙস, বিশাল বিশাল গলদা, তারপর মাংস 5 রকম। এবাড়ির গৃহকর্ত্রী সুরাইয়া ভাবির হাতের রান্নার খুব সুনাম, এবং যেমন তার রূপ তেমনি সুমিষ্ট কণ্ঠস্বর। সমর মিত্র বললেন, এ কি করছেন? খাইয়ে দাইয়ে মেরে ফেলতে চান নাকি? সুরাইয়া ভাবি বললেন, আপনার যতটুকু ইচ্ছা নেন, জোর করব না, তবে বিফ কারি নাই, আপনার ভয় নাই। সমর মিত্র বললেন, ভয়? ছাত্র বয়সে বিফ কাবাব আর রুটি খেয়েই তো বেঁচে থেকেছি, সবচেয়ে সস্তা ছিল। প্লেটে সাদা ফুলের মতো একটু ভাত আর 2-3টে পদ তুলে নিয়ে সমর মিত্র একটা চেয়ারে বসলেন। এক গুণমুগ্ধ তরুণী তাকে জিজ্ঞেস করল, স্যার, এখানে এসে আপনার কেমন লাগছে? সমর মিত্র বললেন, এমন আত্মীয়তা, এমন ভালোবাসা যেন জীবনে কখনো পাইনি। এখানকার বাতাসেও যেন নতুন গন্ধ, স্বাধীনতার গন্ধ। অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে কি অপূর্ব উদ্দীপনা, এটা আমাদের ওদিকে দেখাই যায় না। তবে ভাই, তোমরা বড্ড বেশি খাওয়াও। আমাদের ওখানে কোনো কাগজের সম্পাদক বা মালিকের বাড়িতে এরকম খাবার ব্যবস্থা চিন্তাই করা যায় না। তারা এত বড়লোকও হয় না। এখানে যা এক একটা বড়লোকের বাড়ি দেখছি, বাপরে বাপ, মাথা ঘুরে যায়। পাশ থেকে একটা যুবক বলল, কিন্তু আপনাদের কলকাতায় নিউজ পেপার তো অনেক বেশি বিক্রি হয়। সমর মিত্র বললেন, হ্যাঁ, শুনলাম তো। এখানে অনেকগুলি ডেলি নিউজ পেপার, কোনোটারই বিক্রি আমাদের ওদিককার কাগজগুলোর সমান তো নয়ই, বরং অনেক কম। কিন্তু এদিককার সম্পাদকরা অনেক বেশি বড়লোক। ছেলেটি বলল, শুনেছি আপনাদের আনন্দবাজার গোষ্ঠী। প্রসঙ্গ এড়িয়ে গিয়ে সমর মিত্র বললেন, তোমরা যেমন আন্তরিক আতিথেয়তা দিতে জানো, হিন্দুরা অতটা জানে না। হিন্দু বাড়িতে গেলে তোমাকে মোটে 3-4 পদ খাওয়াবে। যুবকটি বললেন, এখানে কিছুটা শো অফের ব্যাপারও আছে। এতগুলো আইটেম কেউই খেতে পারে না, তবু কিছুটা দেখানোর জন্য। আবারও প্রসঙ্গ বদলে সমর মিত্র বললেন, আমার মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানো? তোমরা যদি থাকতে দাও তাহলে আমি এখানে থেকে যাই। এখানে সবাই বাংলা ভাষাকে এত ভালোবাসে, বাংলা সংস্কৃতি আমাদের দেশের মতো পাঁচমিশালি নয়। এখানে তোমাদের সঙ্গে গলা মিলিয়ে গান গাইব। অনেকে একসঙ্গে বলে উঠল, থাকুন থাকুন। জানালার ধারে একটা আলাদা হলে বসে সাংবাদিক মিজানুর রহমান। তিনি খাবার নেননি, হাতে হুইস্কির গ্লাস। সব শুনছিলেন। এবার বলে উঠলেন, ও কমেও করবেন না সমরবাবু। এখানে থাকার ইচ্ছাটা মন থেকে মুছে ফেলুন। আপনি যাকে ভালোবাসা বলছেন সেটা আসলে ইনফ্যাচুয়েশন, বেশি দিন থাকে না, উবে যায়। আপনি এখানে থাকলে কিছুদিন পরই কি হবে জানেন? অন্য গায়কদের সঙ্গে কম্পিটিশন হবে।
তারা আপনার পেছনে লাগবে। অন্য অনেকে যারা আপনার সামনে মিষ্টি ব্যবহার করবে, তারাই পেছন ফিরলে বলবে, এই শালা মালাউন, একে তাড়াও। আপনি যদি তাকে থামিয়ে দিয়ে সুরাইয়া ভাবি বললেন, মোটে এগুলো ঠিক না, মিজান ভাই বড় উল্টোপাল্টা কথা বলেন। পত্রিকার সম্পাদক মশাই বললেন, আমাদের মিজান সাহেব 1 নম্বরে সিনিক। মিজানুর রহমান বললেন, যা সত্যি তাই বলছি, ইতিহাস থেকেই এর শিক্ষা নিতে পারেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মি পশ্চিমবাংলার মানুষ অনেক সাহায্য করেছে। তখন এখানে কত উচ্ছ্বাস, গলা জড়াজড়ি, ইন্ডিয়ানরা আমাদের বন্ধু, বাঙালি বাঙালি ভাই ভাই। কিন্তু এসব কতদিন? নাৎসি জার্মানদের হাত থেকে ফ্রান্সকে উদ্ধার করেছিল আমেরিকা। তার কয়েক মাস পরেই ফরাসিরা আমেরিকানদের দেখে ঘেন্নায় মুখ কুঁচকেছে না? আমাদের মুক্তিযুদ্ধে ইন্ডিয়ান আর্মির 18,000 সোলজার প্রাণ দিয়েছে। এই মাটিতেই গোড় রয়েছে তাদের। দেখবেন একসময় সেসব কথা সবাই ভুলে যাবে। হিস্ট্রি বইতে তাদের প্রাণ দেওয়ার উল্লেখ থাকবে না। এমনকি ইন্ডিয়া যে কিছু সাহায্য করেছিল সে কথাও উচ্চারণ করতে চাইবে না কেউ। এই রকমই হয়। 2-3 জন একসঙ্গে প্রতিবাদ করলেন। সমর মিত্র বললেন, আমারও মনে হয় আপনি বেশি বেশি পেসিমিস্টিক কথা বলছেন। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে পলিটিক্যাল সম্পর্ক কী হবে জানি না, কিন্তু দুদেশের সাধারণ মানুষদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক। তার ভক্ত মেয়েটি তেজের সঙ্গে বলল, রাজনীতি বাদ দেন, বাংলা ভাগ হয়েছে, কিন্তু বাংলা সংস্কৃতির একটা মিলন সেতু আমরা ফিরে পেয়েছি। পাকিস্তানিরা তো তা থেকে আমাদের বঞ্চিত করতে চেয়েছিল। সুরাইয়া ভাবি বললেন, সমরটা, আপনি থেকে যান আমাদের সঙ্গে, আপনাকে আমরা ধরে রাখব, সবাইকে গান শেখাবেন। আমরাও যদি চান্স পাই, কলকাতায় একটা বাড়ি কেনার ইচ্ছা আছে। বছরের মধ্যে কয়েক মাস কলকাতায় গিয়ে থাকব। মিজানুর রহমান গেলাসে আবার হুইস্কি ঢেলে হাসতে লাগলেন আপন মনে। এলগিন রোডের পাশের একটা রাস্তায় বহু কাল ধরে দেখা যায় একটা হানা বাড়ি। আশেপাশে পুরনো বাড়ি ভেঙে গড়ে উঠেছে নতুন রূপের প্রাসাদ। শুধু মাঝখানের এই দোতলা ভাঙা বাড়িটা ঘিরে প্রচুর আগাছা জন্মে গেছে, জানালা দরজা অদৃশ্য। কলকাতার এই অঞ্চলের জমির দাম সোনার মতন। বাড়িটার সামনের দিকে হাঁটতে হাঁটতে পেছন দিকটা দেখাই যায় না, এত গাছপালা। নিশ্চয়ই বড় বাগান ছিল। একসময় ওখানে ফুটফুটে শিশুরা খেলা করত। লাল চটি পড়া ফর্সা রমণীরা বিকালে গোল ছাতার নিচে বসতেন চায়ের আসরে। বেলজিয়ামের টি সেট, কাঠগ্লাসের গেলাসে রু আফজার শরবত। ব্যারিস্টার মনিরুজ্জামান দেশ ভাগ হওয়ার কয়েক বছর পর পাড়ি দিলেন পাকিস্তানে। পূর্বে নয়, পশ্চিমে। দলিলে কিছু গণ্ডগোল ছিল, তাড়াহুড়োতে বাড়িটা বিক্রি করতে পারেননি। ভেবেছিলেন পরে এক সময় এসে ব্যবস্থা করবেন, কিন্তু কিছুদিনের মধ্যেই পাকিস্তান ভারতে যাতায়াত বন্ধ হয়ে গেল। ব্যারিস্টারিতে ভালোই পয়সা জমিয়েছিলেন ইসলামাবাদে। তিনি সেখানকার একটা ছোটোখাটো মন্ত্রীও হয়ে গেলেন। 71-এর গৃহযুদ্ধের সময় বাঙালি হিসাবে তিনি হলেন সরকারের চোখে সন্দেহভাজন। মুক্তিযোদ্ধারাও তাকে মনে করত বিশ্বাসঘাতক। একেবারে যাকে বলে না ঘাড়কা না ঘাটকা। বাংলাদেশে ফেরার উপায় নেই, ভারতেও না, পাকিস্তানেও টিকতে পারবেন না বেশি দিন। এর মধ্যে মুজাহিদিনদের সঙ্গে দাঙ্গার মধ্যে পড়ে গিয়ে পুলিশের গুলিতে নিহত হলো তার ছোট ছেলেটি। তারপরেই তিনি সপরিবারে সাগর পাড়ি দিয়ে চলে গেলেন লন্ডনে। তার 2টি মেয়ের বিয়ে হয়েছে পাকিস্তানিদের সঙ্গে, তারা কেউ বাংলা বলে না। বৃদ্ধ মনিরুজ্জামানও হারিয়ে গেলেন বাঙালি জীবন থেকে। মনিরুজ্জামানের স্ত্রীর এক ভাই, অর্থাৎ শালক হাবিবুল্লাহ, তার সেজ ছেলে কামাল। এদের বাড়ি চন্দননগরে। হাবিবুল্লাহ ছিলেন জজ কোর্টের উকিল। কামাল চাকরি করে একটা বিজ্ঞাপন কোম্পানিতে। চন্দননগর থেকে যাতায়াতের খুব অসুবিধে। সদ্য বিয়ে করেছেন তহমিনাকে, সেও পড়ায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। সুতরাং ওদের একটা ফ্ল্যাট দরকার কলকাতায়।
তহমিনার স্কুলটি সার্জন অ্যাভিনিউতে, সুতরাং ফ্ল্যাটটি ওই অঞ্চলে পেলেই ভালো হয়। কামাল তার পারিবারিক সূত্রে জানে এলগিন রোডের কাছে ওই অনেকটা জমির ওপর পড়ো বাড়িটা তাদেরই এক আত্মীয়ের। সে যদি ওই বাড়িটা দখল পেত তাহলে প্রমোটারকে দিয়ে 11 তলা মাল্টি স্টোরিড হয়ে যেত। তার গোটাকতক ফ্ল্যাট বিক্রি করলেই আর চাকরি বাকরি করতে হতো না, সারা জীবন পায়ের ওপর পা দিয়ে। সরকার এ বাড়ি অধিগ্রহণ করেনি, রিফিউজিরা এ পাড়া পর্যন্ত পৌঁছায়নি, সেজন্য জবরদখলও হয়নি। এখন সেখানে আগাছা চাষ হচ্ছে। কামালের কাছে দলিলপত্র কিছুই নেই। ও বাড়ির পাশ দিয়ে যেতে যেতে তার শুধু দীর্ঘশ্বাস পড়ে। কামালকে তার বন্ধু শামশের বলেছিল, পাক সার্কাসের দিকে বাড়ির খোঁজ কর, মুসলমান পাড়া, অন্য পাড়ায় বাড়ি পাবি না। কামাল বিশ্বাস করেনি। চন্দননগরে তো তারা হিন্দু পাড়ার মধ্যেই থাকে। কলকাতা আজও কসমোপলিটন শহর, সেখানে আবার পাড়াফাড়া আছে নাকি? কিন্তু সার্জন অ্যাভিনিউ, বালিগঞ্জ, যোধপুর পার্কে একটার পর একটা জায়গায় তাকে ব্যর্থ হতে হলো। পুরো ভাড়া, এমনকি ডিপোজিট দিতে রাজি থাকলেও কেন সে প্রত্যাখ্যান হয় সে কারণটাই দুর্বোধ্য। শেষ পর্যন্ত আশার আলো পাওয়া গেল তহমিনার এক ছাত্রী বিশাখার কাছ থেকে। বিশাখা জানালো যে তাদের যোধপুর পার্কের বাড়ির একতলায় ভাড়াটেরা উঠে গেছে, বাবাকে সে বললেই রাজি হয়ে যাবে। তহমিনা আর কামাল দুজনেই এক রবিবার সকালে গেল বাড়ি দেখতে। নিরিবিলি পরিচ্ছন্ন এলাকা, ফ্ল্যাটটাও আলো হাওয়া সমন্বিত। পছন্দ না হওয়ার কোনো কারণই নেই। ডিপোজিট লাগবে না, ভাড়াও যুক্তিসঙ্গত। বিশাখার বাবা রঙ্গনাথ বাজার করতে গেছেন। তিনি মৎস্যরসিক, গড়িয়াহাট লেক মার্কেট ঘুরে ঘুরে বাছাই করা মাছ নিয়ে আসেন, তাই দেরি হয়। বিশাখা এর মধ্যে তহমিনা ও কামালকে কেক, পেস্ট্রি ও চা দিয়ে আপ্যায়ন করল। রঙ্গনাথ ফিরতেই বিশাখা বলল, বাবা, এই আমার স্কুলের মিস। কামাল উঠে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আর আমি এই মিসের মিস্টার। পটে আরও চা আছে। রঙ্গনাথ চা খেলেন ওদের সঙ্গে, হাসি ঠাট্টা গল্পগুজব করলেন খানিকক্ষণ। তারপর বিনীতভাবে বললেন, আপনাদের দিতে পারলে ভালোই হতো, কিন্তু মুশকিল কি হচ্ছে জানেন? আমার তো চায়ের ব্যবসা, অফিসটা খিদিরপুরে, সেখানে আর জায়গা হচ্ছে না, স্টাফও বেড়ে গেছে, তাই এই ফ্ল্যাট আমি আর ভাড়া দেব না। আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা এখানে সরিয়ে আনব। খুবই দুঃখিত, কিছু মনে করবেন না। বিশাখা ওদের দুজনকে পৌঁছে দিতে গেল ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত। ফিরে এসে দেখল রঙ্গনাথ তখনও দাঁড়িয়ে আছেন, কামালের নামের কার্ডটা হাতে নিয়ে। বিশাখা বলল, বাবা, তুমি সত্যি এখানে অফিস করবে? আগে বলনি তো। রঙ্গনাথ বললেন, তা এখনো ঠিক নেই। তা বলে মুসলমানকে ভাড়া দেব নাকি? ওদের বিশ্বাস নেই। বিশাখা বলল, না বাবা, আমার মিসের কথাবার্তা শুনে কিছুই বোঝা যায় না। খুব ভালো ব্যবহার, এত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন। রঙ্গনাথ বললেন, ভালো তো হোক না ভালো, নিজেদের মধ্যেই থাক না, ফিরে চলে যাক পাকিস্তানে, ওদের ঢাকায়, সেখানেও আরও ভালো থাকবে। বিশাখা বলল, বাবা, ঢাকা তো পাকিস্তানে নয়, এখন বাংলাদেশে। তুমি কি যে বলো। রঙ্গনাথ কাঁধ ঝাঁকিয়ে বললেন, ওই একই হলো, এর মধ্যে তো আবার হাফ পাকিস্তান হয়ে গেছে শুনেছি। মাঝপথে অফিস ছুটি হয়ে গেল। দারুণ দুঃসংবাদ। সরকারের হেলথ ডিপার্টমেন্টে চাকরি করে হেনা, তাড়াতাড়ি বাড়ি ফিরছে। এর মধ্যে ট্রাম বাস বন্ধ হতে শুরু করেছে, প্রাইভেট গাড়িগুলো পালিয়ে যাচ্ছে দ্রুত। হেনা কোনো ক্রমে একটা বাস পেয়েছিল। একদল লোক হল্লা করে থামিয়ে দিল বাস মাঝপথে। এখান থেকে তার বাড়ি বেশি দূর নয়। হেনা প্রায় দৌড়তে লাগলো। একবার তার হাত থেকে পড়ে গেল ছাতাটা, সেটা তুলতে গিয়ে তার ভয় হলো,
পিছন থেকে কেউ যদি তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। বাড়িতে ঢুকেই সদর দরজাটা চেপে বন্ধ করে কাজের লোক সইফুলকে বলল, খবরদার আর দরজা খুলবি না, যেই আসুক। ওপরে এসে দেখল তার স্বামী আলম একটা গল্পের বই পড়ছে। কয়েকদিন ধরে তার জ্বর, সে অফিস যাচ্ছে না। হেনা হাঁপাতে হাঁপাতে বলল, তুমি রেডিও শোনোনি? নিশ্চিন্তে শুয়ে আছো? জানো কি হয়েছে? কি? ইন্দিরা গান্ধী মারা গেছেন, মানে তাকে খুন করা হয়েছে। আলম ধড়ফড় করে উঠে বসে বলল, হ্যাঁ কি বলছো? কে মারল? কোনো মুসলমান? ঝনঝন করে টেলিফোন বেজে উঠল। ওদিক থেকে একজন বলল, হেনা আপা, বাড়ি ফিরে এসেছো? খবরদার আর বাইরে বেরিও না, জানো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ জানি, কে মেরেছে বলতো? তা এখনও ডিটেলসে জানায়নি, প্রথম খবর দিয়েছে বিবিসি। আমাদের রেডিও স্পষ্ট করে কিছু বলছে না। বিবিসি জানিয়েছে ওরই কোনো বডিগার্ড। ফোন রেখে দিয়ে হেনা আলমকে জিজ্ঞেস করল, ইন্দিরা গান্ধীর বডিগার্ডদের মধ্যে মুসলমান আছে? আলম বলল, নিশ্চয়ই আছে, মুসলমান, শিখ, আরও কত জাতের লোক রেখেছেন। কিন্তু একজন মুসলমান ইন্দিরা গান্ধীকে খুন করবে কেন? করতেই পারে, হতে পারে পাকিস্তানের এজেন্ট। ইন্ডিয়ার অনেক মুসলমানেরও খুব রাগ আছে ইন্দিরা গান্ধীর ওপর। কেন? উনি কি কমিউনাল নন? বাংলাদেশ যুদ্ধের সময় কত সাহায্য করেছেন। সেই জন্যেই তো উনি যে পাকিস্তানকে দুটুকরো করে দিলেন তা বেশিরভাগ মুসলমানই পছন্দ করেনি, বিশেষত নর্থ ইন্ডিয়ার মুসলমানরা। এমনকি আমাদের মধ্যেও করিম চাচা সর্বক্ষণ বলে না, এটা হিন্দু ডিপ্লোম্যাসি। খুনি যদি মুসলমান হয়, তাহলে উন্মত্ত জনতা মুসলমান খুন করতে শুরু করবে, যা খেয়ে যেখানে পাবে। তারপর শুরু হবে দাঙ্গা। আমার তো ইন্দিরা গান্ধীকে খুব পছন্দ ছিল। পাকিস্তান ভেঙেছেন, বেশ করেছেন। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানে অকথ্য অত্যাচার চালাচ্ছিল না? শেখ মুজিবকে কিছুতেই প্রধানমন্ত্রী করল না। তাছাড়া ওখানকার বাঙালিরাই তো আগে মুক্তিযোদ্ধা শুরু করেছিল। তুমি পছন্দ করলেই তো হবে না। এর আগে ইলেকশনে ইন্দিরা গান্ধী হেরে গেলেন না, পুরো মুসলিম ভোট তার বিরুদ্ধে গেছে। সেই জন্যেই যদি কোনো পাগল ধর্মান্ধ মুসলমান হঠাৎ গুলি চালিয়ে দেয়, আবার দাঙ্গা হবে। রাস্তায় কারা যেন বিকট চিৎকার করে ছুটে যাচ্ছে। ভয়ে কেঁপে উঠছে হেনা। আলম বিমর্ষ মুখে বসে আছে রেডিও খুলে। বিকালের দিকে জানা গেল ইন্দিরা গান্ধীর আততায়ী মুসলমান নয়, শিখ। তিনি শিখ উগ্রপন্থীদের ধরার জন্য স্বর্ণ মন্দিরে সৈন্য ঢুকিয়েছিলেন। তার দেহরক্ষীদের মধ্যে থেকেই একজন শিখ গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছে তার শরীর। সারা ভারতে শুরু হয়ে গেছে শিখ নিধনযজ্ঞ। দিল্লিতে শিখেদের বাড়িঘর চলছে। কলকাতায় এ ব্যাপারে অবশ্য বেশি দূর ছড়াতে পারল না, পুলিশ থামিয়ে দিল দৃঢ় হাতে। কিন্তু শিলিগুড়িতে ক্রোধান্ত হিন্দুরা জ্বালিয়ে দিচ্ছে পেট্রোল পাম্প। সেই আগুনে ঠেলে দিচ্ছে ওই পাম্পের মালিক বৃদ্ধ সর্দারজিকে। মুসলমান নয়, শিখ। এ সংবাদ পাকাপাকি জানার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও মুখখানা কালো করে রইল হেনা। এতক্ষণ ইন্দিরা গান্ধীর মৃত্যুর জন্য দুঃখবোধ করার বদলে সে নিজের নিরাপত্তার কথাই শুধু ভাবছিল। কথায় কথায় গণ্ডগোল হলে, মারামারি বাঁধলে, পুলিশ গুলি চালালেই কেন মনে হয় এই বুঝি দাঙ্গা বেঁধে গেল, এই বুঝি আততায়ীরা তেড়ে আসবে তার দিকে। শুধু মুসলমান বলে এই নিরাপত্তাহীনতা, এই সবসময় চাপা আতঙ্ক, কেন কেন? এই নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? কলেজে ভর্তির ফর্ম জমা দিতে গেছে রাবেয়া। কেরানি বাবুটি সেটি উল্টে পাল্টে দেখে বললেন, রিলিজিয়ানের জায়গায় কিছু লেখেননি কেন? রাবেয়া বলল, আমার ধর্মটা আমার ব্যক্তিগত, তা সবাইকে জানাতে হবে কেন? কেরানি বাবুটি বললেন, অত পাকামো করতে হবে না, লেখো। রাবেয়া লিখল না, সেজন্য শেষ পর্যন্ত তাকে যেতে হলো প্রিন্সিপালের ঘরে।
প্রিন্সিপাল সব শুনে ঈষৎ বিদ্রূপ করে বললেন, ধর্মের কথা লিখতে চাও না? তাহলে লিখে দাও নাস্তিক। রাবেয়া বলল, আমি তো নাস্তিক নই, আমার নিজস্ব ধর্মবিশ্বাস আছে, কিন্তু সেটা ফর্মে লিখতে আমি বাধ্য হব কেন? এটাই নিয়ম। আর এক জায়গায় তুমি লিখেছ ম্যারিড। তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম জানাও কি বাধ্যতামূলক? যাই হোক, বলছি, আমার স্বামীর নাম সত্যেন বসু চৌধুরী। তাহলে তোমার পদবি পাল্টাওনি কেন? তোমার স্বামী হিন্দু? তিনি হিন্দু কি না আমি জানি না, তিনিই বলতে পারবেন। বিয়ে করলেই মেয়েদের পদবি পাল্টাতে হবে এমন তো কোনো আইন নেই। দেখো, তুমি অযথা আমার মাথা নষ্ট করছো। ফর্ম ঠিক করে নিয়ে এসো, না হলে ভর্তি হওয়ার কোনো প্রশ্নই নেই। স্যার, আমি ভর্তি হবই। গায়ের জোর? তোমাকে কি দারোয়ান ডেকে বের করে দিতে হবে? তা দিতে পারেন। আমি আবার কোর্টের আদেশ নিয়ে এই কলেজে ঢুকব। দরকার হলে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। সত্যেন বসু চৌধুরী বিয়ের পর নিজেদের পারিবারিক বাড়ি ছেড়ে মধ্যম গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। সরকারি ফ্ল্যাট, জাত ধর্মের কোনো প্রশ্ন ওঠেনি। রেশন কার্ডটা পাল্টাতে হবে। তার ইন্সপেক্টর বাবু বাড়িতে এসে বললেন, আপনারা স্বামী স্ত্রী, আপনি মুসলমান মেয়ে বিয়ে করেছেন, দ্যাটস অল রাইট, কিন্তু স্বামী আর স্ত্রী তো এক পদবীর হতে হবে। তাই নাকি? আমরা যদি না চাই? সেটা তো চলবে না, এটাই নিয়ম। কোথাকার নিয়ম? ব্রিটিশরা এই নিয়ম চালু করেছিল, এখনও সেটা মানতে হবে। জানেন কি, মুসলমানদের কোনো পদবি হয় না, পুরোটাই শুধু নাম। আপনার দিদিমার নাম কি ছিল মনে আছে? আমার দিদিমার নাম? তা নিয়ে আপনার মানে সে কোয়েশ্চেন আসছে কি করে? আমি বলতে চাইছি, আপনার দিদিমার নিশ্চয়ই কোনো পদবি ছিল না। রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কি ছিল জানেন? মৃণালিনী দেবী। কোথাও দেখেছেন মৃণালিনী ঠাকুর লেখা আছে? সব হিন্দু মহিলারাই আগে ছিলেন দেবী কিংবা দাসী, তার বদলে শুধু নামটাই ভালো নয়। বিকেলে সত্যেন আবার স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোল, যাবে এক বন্ধুর বাড়িতে। মাঝপথে বৃষ্টি নামল, কাছাকাছি আশ্রয় নেওয়ার মতো জায়গা নেই। ওরা গিয়ে দাঁড়ালো একটি গাছতলায়। গাছতলায় দাঁড়ালেও বৃষ্টিতে ভিজতে হয়। ওরা ভিজছে আর হাসছে। রাবেয়ার হাসি থামতেই চায় না। মাঝে মাঝে ওপরের দিকে তাকিয়ে গাছের ফাঁক দিয়ে দেখতে চাইছে আকাশ। সবসময় আকাশের কথা মনে থাকে না, আকাশের দিকে তাকানোই হয় না। শুধু এই রকম সময়ই মনে হয় আমরা সবাই এক আকাশের নিচের মানুষ। শেষ হলো আজকের গল্প। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।